আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ভারত পাকিস্তান উগ্র জাতীয়তাবাদ উত্থানের আশঙ্কা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় ভারত পাকিস্তান উগ্র জাতীয়তাবাদ উত্থানের আশঙ্কা। আমি এর আগে একটু বলে রাখি যে আমরা যেদিন থেকে ভারত পাকিস্তানের যে সংঘাতটি শুরু হলো তারপর থেকেই উভয় দেশই কিন্তু নিজেদের মতন করে গণমাধ্যমগুলোতে বক্তব্য বিবৃতি দিচ্ছে। এর বাইরেও সামাজিক মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় দেখছি, বিশেষ করে তথ্য যুদ্ধ বলা যেতে পারে বা তথ্য প্রোপাগান্ডা ওয়ার্ড যেটা বলা যায়। সেক্ষেত্রে দুই দেশের যে বক্তব্য তাতে আমরা খুব একটা মিল পাই না। আসলে কে সত্য কথা বলছে? পাকিস্তানের দাবি সত্যি না ভারতের দাবি সত্যি? প্রত্যেকে কিন্তু যার যার নিজের অবস্থান থেকে বলছে যে ফেভারে নেওয়ার চেষ্টা করছে যে আমরাই জয়ী হয়েছি বা আমরাই ঠিক অবস্থায় আছি। স্যারকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি বলবো যে পাকিস্তানকে একই ক্যাটাগরিতে ফেলা ঠিক হবে না। আমি ভারতকেই বলবো যে নিশ্চিতভাবে বলা যায় যে ভারতে উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটছে এবং সেটা হিন্দুত্ববাদী চিন্তাধারার কারণেই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যুদ্ধের সময়টায় এটা যে একটা অস্বাভাবিক পর্যায়ে যাচ্ছে সেটা বললে অত্যুক্তি হবে না আমার মনে হয়। কেননা এই যে মোদি যত বছর ধরে শাসনে রয়েছে, ভারতীয় আচরণ অনেকাংশেই মানে অস্বাভাবিক পরিবর্তনের দিকে যে গিয়েছে। এমনকি যেসব অঞ্চল ভারতে মোরাললেস উদার গণতন্ত্রে অত্যন্ত নিবিষ্ট ছিল, বিশেষত দক্ষিণ ভারতের প্রদেশগুলো, রাজ্যগুলো, যেমন তামিলনাড়ু, এমনকি মহারাষ্ট্রের কিছু অংশ, ডেফিনেটলি কেরালা, এমনকি উড়িষ্যা, সেই সব জায়গাতে এখন বিজেপি ও হিন্দুত্ববাদীর উত্থান হয়েছে। আমার যেটা ভয় হয় যে এই বর্তমানের যে বাস্তবতা, এটা যদি ক্যারি ওভার করে তাহলে ভারতের অস্তিত্বই কিন্তু সংকটাপন্ন হবে। কেন আমার মনে হয় যে দীর্ঘ সময় জুড়ে কংগ্রেস যে ক্ষমতায় ছিল, ভারতে একটা অসাধারণ ব্যালেন্স মেনটেন করত। জওহরলাল নেহরুর সময় থেকে শুরু করে পরবর্তী প্রধানমন্ত্রীরাও কিন্তু দেখা গিয়েছে ভারতের ইতিহাস প্রসঙ্গে মুসলমানদের অবদানকে সম্মানের চোখে দেখেছে। ভারতীয় সভ্যতার উত্থানে মুসলমান, বৌদ্ধ, মূলত মুসলমান আর বৌদ্ধরা হিন্দু ধর্মের যে প্রাচীন হিন্দু ধর্মের যে উল্লেখ, তার পাশাপাশি আধুনিক ভারত গড়ার পেছনে জওহরলাল নেহরু, এমনকি নেতাজি সুভাষচন্দ্র রায়, তারা অকপটে স্বীকার করেছেন মুসলমান ও বৌদ্ধদের অবদান। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধরা, খ্রিশ্চানরা অনেকাংশেই ব্যাকগ্রাউন্ডে, আর মুসলমান সভ্যতা, মুসলমানদের অবদানকে এই বিজেপি এত অপমানজনক পর্যায়ে ফেলছে। প্রথমত মুসলমানদেরকে আখ্যায়িত করা হচ্ছে যে তারা বিদেশি, ভারতীয় সভ্যতার অংশ না। তারপর এখানে এই মুসলিম সভ্যতার যে অবদান সেটাকে বলছে যে হিন্দু ধর্মকে পদদলিত করে নাকি মুসলিমরা তাদের গড়ে তুলেছে। যাই হোক, এটাকে দীর্ঘায়িত করব না, তবে আমার ধারণা হচ্ছে যে এই উগ্র জাতীয়তাবাদের উত্থান আগামী দিনগুলোতে ভারতে আরও বৃদ্ধি পাবে, একটা যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি হবে। অপরদিকে যদি ব্রিফলি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানে কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় গণতান্ত্রিক বোধ, সমালোচনা এবং সামরিক শাসনের প্রতি সামরিক বাহিনীকে সরাসরি সমালোচনার মতো সাহস সঞ্চয় করা, এটা পাকিস্তানে অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে। এই যে এই যুদ্ধ শুরু হয়েছে, এখনই মনে পড়ে যে কালকে একটা ছবি দেখাচ্ছিল যে একটা ছোট ছেলে, তাকে বুকে টেনে নিয়ে ছেলেটা ক্রন্দনরত, প্রবলি তার বাবাকে হারিয়েছে, তার মাকে হারিয়েছে, মুখের অভিব্যক্তি খুবই মর্মান্তিক। এবং ক্যাপশনটা ছিল যে ভারতীয়রা এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে হারাবার ব্যথা আমাদেরও কম নয়। কিন্তু এই ধারণাকে আবার কমেন্টসের বেলায় এক ভদ্রলোক কমেন্ট করেছে
যে এখানে তো কোনো জেনারেল সাহেবদের কেউ আপন কেউ মারা যায় না, মারা যায় সাধারণ মানুষ। এরকম কমেন্ট আবার আরেকজন বলেছে যে আমার মনে হয় এই যুদ্ধের সময় এই ধরনের মন্তব্য না করাই ভালো। তো আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি বোঝাতে যে পাকিস্তানে কিন্তু তুলনামূলকভাবে ইমরান খানের কারণে পাকিস্তানি রাজনৈতিক সংস্কৃতিতে প্রচণ্ড গণতান্ত্রিক সচেতনতা, তাদের যে সামন্তবাদী কালচার সেটাকে প্রত্যাখ্যান করা, সমালোচনা করা এবং সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানের এলিট শ্রেণীর প্রতি সাধারণ মানুষের প্রচণ্ড হতাশার অভিব্যক্তি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কাজেই আমার ধারণা হচ্ছে এই যুদ্ধে কিংবা এই সংঘাতের ফলে আমরা বৈপরীত্য দেখতে পাবো, সেটাই আমার ধারণা। জি, শাহিদুল হকের কাছে আপনার কাছে জানতে চাই যে যেটি স্যারকে বলছিলাম যে আসলে ওয়ার প্রোপাগান্ডা এক পক্ষ এক এক রকম বিবৃতি দিচ্ছে, এটা আসলে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল। মানে আমরা গণমাধ্যমের সংবাদের উপর ভিত্তি করেই আমরা বলে থাকি যা কিছুই। আপনি কিভাবে দেখেন এই ওয়ার প্রোপাগান্ডাকে? এটা হলো একটা ওয়ার প্রোপাগান্ডা ইজ পার্ট অফ ওয়ারফেয়ার, এটা সব সাইডই করে। বাট আজকাল বিকজ অফ দ্য ইন্টারনেট এবং আজকাল প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু অনেক প্রোপাগান্ডা কিন্তু এটা ফ্যাক্ট চেকের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই, আমরা আপনার কালকের থেকে আপনার শুনছি কে 5টি যুদ্ধ বিমান ভারতের ভূপাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স। তো ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে বলছে না ওইটা হলো ক্রাশ করেছে, ধ্বংস হয়েছে। আজ 2 দিন ধরে ফর দ্য লাস্ট 24 আওয়ার্স ওর ঘটনার পরে আর 24 ঘন্টার মধ্যে আপনার পৃথিবীর যে বিভিন্ন জায়গায় দেখবেন অলরেডি যেই জায়গায় ডেব্রিজ পাওয়া গেছে ওখানকার সিরিয়াল নাম্বার দিয়ে পুরো ফ্যাক্ট চেক করে দেখেছে এবং মিলিয়ে দেখেছে যে এইটা এই এয়ারক্রাফটের, এইটা এয়ারক্রাফটের, এইটা এয়ারক্রাফটের। ইভেন ওরা এটাও বের করেছে প্রথম যে রাফায়েলটা যেই যুদ্ধজাহাজ যেটা নেমেছিল ভারতে, ওই যুদ্ধজাহাজটাও ধ্বংস করেছে প্রথম দিনই। বুঝলেন তো? এটা কিন্তু কীভাবে? বাই সিং দ্য টেল নাম্বার, ওই টেল নাম্বার দিয়ে তারপরে ওই যে সিরিয়াল তো আছে, ওই যে বিভিন্ন ওয়ার্ল্ডের ইয়েতে আছে, এই সিপ্রি বলে আছে, আরও কিছু কিছু অর্গানাইজেশন আছে সুইডিশ বেস, ওদের কাছে এগুলি আছে টেল নাম্বার। ওই টেল নাম্বার দিয়ে ওরা বুঝলো দিস ইজ দ্য এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটা প্রথম রাফায়েল যেটা ল্যান্ড করেছিল, যেটা নাকি হচ্ছে রাজনাথ সাহেব উনি স্বাগতম জানিয়েছিলেন, এইটাই হলো ধ্বংস করা আছে। তো এই ধরনের ফ্যাক্ট চেকে কিন্তু অনেক কিছু কিন্তু বেড়ে আসছে। প্রোপাগান্ডাগুলি ইয়েস, সেন্সরশিপ ইজ এ বিগ ইস্যু, কোনো ডাউট নাই এটা। আপনি এখন ভারত থেকে কিন্তু আপনি মানে অ্যাবসলুটলি জিরো পাবেন কাশ্মীর থেকে ইনফরমেশন। যাও একটা দুটা লিক হয়, এটা হলো হয় কি ওই যে ভিডিও করে, আজকে তো সবার কাছে স্মার্টফোন আছে, ওখান থেকে যতটুকু আসে। বা যেমন নাকি পাঞ্জাবে যেমন বাটিন্ডাতে কালকে একটা রাফায়েল হলো, প্রথম দিকে বলকে না ওটা আনআইডেন্টিফাইড অবজেক্ট, ইটস এ প্লেন, ওরা বলছে আনআইডেন্টিফাইড। বাট ওখানে ঠিকই কিন্তু ওই যে যারা ফ্যাক্ট চেকাররা বা যারা নাকি এরকম ইনভেস্টিগেট, দেয়ার ইজ আ লট অফ অর্গানাইজেশন আছে এখানে, ওরা এগুলি বের করে দিল দিস ওয়াজ এ রাফায়েল উইচ ওয়াজ শট ডাউন দেয়ার। তো এরকম কিন্তু অনেক অর্গানাইজেশন আছে, প্লাস ফ্যাক্ট চেকার্স আছে, প্লাস দের ইজ এ ওয়েজ আছে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীতেও কিন্তু, বাংলাদেশ এয়ারফোর্সরাও কিন্তু এগুলি বের করতে পারে। আমার মানে জানতে চাই যে আসলে এই প্রোপাগান্ডাতে লাভ হয় কার? মানে বুস্ট আপের জন্য হয় নাকি আসলে বিভ্রান্ত করার জন্য প্রতিপক্ষ, বা কৌশলটা কি? কৌশলটা হলো কি প্রথম হলো কি প্রতিপক্ষকে ডিমোরালাইজ করা, কে না বা তোমাদেরকে তো আমি এই করেছি সেই করেছি, বাট অ্যাকচুয়ালি আর নিজের যে বেসটা সিন্স ইস এ ডেমোক্রেটিক আর বেসের উপরে নির্ভর করে, বেসকে চাঙ্গা করার জন্য এই প্রোপাগান্ডাটা করে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেমন আপনি আজকে দেখেন গতকাল রাত্রের থেকে, রাত না আমি বলবো গতকাল দুপুর থেকে দেখবেন, মানে 3টার পরের থেকে দেখবেন ইন্ডিয়ান যে যারা নাকি রাইট উইংয়ার যারা আছে ফেমাস, আপনি টুইটারে যদি যান ওদের জ্বালা আপনি বাঁচতে পারবেন না। আমিও কয়েকবার অ্যাটাক হয়েছি ওদের ইয়েতে, দেখবেন হঠাৎ গায়েব হয়ে গেছে। বিকজ যখন নাকি ফ্যাক্ট চেকাররা বের করলো কে উইদিন 24 আওয়ার্স 5 এয়ারক্রাফট ইনক্লুডিং রাফায়েল ফেলে দিল, ইট ওয়াজ এ বিগ হিউমিলিয়েশন ফর ইন্ডিয়া। তো এই দেখেন এই ধরনের করাতে কিন্তু লাভ হয়নি ওদের, উল্টা যারা নাকি বেশি বলছিল এখন ওদেরই কিন্তু লাভ হয়নি, এবং অনেকে নিজের টুইটার থেকেই বেরিয়ে গেছে বা নিজের পোস্ট থেকে বেরিয়ে গেছে, পোস্ট ডিলিট করে দিই, ইনক্লুডিং দ্য হিন্দু, দ্য ফেমাস নিউজ পেপার, ওরাও কিন্তু ওদের পোস্ট কিন্তু ডিলিট করতে হয়েছে এই জন্য।
জি, আমি স্যারের কাছে আসতে চাই। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে, একটি সন্ত্রাস বিরোধী অভিযানের নাম দেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন, আসলে সন্ত্রাস বিরোধী অভিযানের নাম নাকি আসলে দুই দেশের আধিপত্য? এটা সন্ত্রাস বিরোধী কতটুকু, হ্যাঁ সন্ত্রাসী ঘটনা ঘটেছে কাশ্মীরে, যার ফলে পুরো এই সংঘাতটা শুরু হয়েছে ভারতের পক্ষ থেকে। কিন্তু সন্ত্রাস বিরোধী অভিযান বললে আমার মনে হয় এটা ঠিকই অ্যাকিউরেট হয় না। কেননা সন্ত্রাস, ভারত যাকে সন্ত্রাস বলছে, যেখানে আমরা জানি যে জাতিসংঘ গত 60 বছরে পর্যন্ত, ঠিক 7 বছর না, 70 দশক থেকে জাতিসংঘে এই ডিবেট শুরু হয়েছে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, আজ পর্যন্ত জাতিসংঘ সন্ত্রাস বা টেররিস্টের ডেফিনিশন দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। কেননা এটা ক্লিয়ারলি ফুটে ওঠে যে সামওয়ানস লিবারেটর ইজ সামবডি এলসেস টেররিস্ট, কিংবা উল্টা বলা যায় somebody's terrorist is somebody else's liberator। এই বেদ বাক্য এখনো খুব কার্যকর রয়েছে। তারপর তবে যে একটা কথা আমি না বলে পারছি না, আজকে সকালে আমি একজন পাকিস্তানের রিটায়ার্ড এয়ার ভাইস মার্শাল, তিনি আলোচনা করছিলেন এই যে প্লেনগুলো সত্যি ভূপাতিত হয়েছে সেটার ব্যাপারে। তিনি দাবি করছিলেন যে এই সব প্লেনগুলোয় যখন একটা পাইলট দাবি করে যে সে শুট ডাউন করেছে, সেটা প্রমাণ করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্লেনের র্যাডার সিস্টেম। র্যাডার সিস্টেমটা কত কার্যকরভাবে অ্যাকিউরেটলি অন্য প্রতিপক্ষ বিমানকে ধরে এবং কত শীঘ্র প্লেনের র্যাডার লক করতে পারে। সুতরাং তিনি বললেন যে আধুনিক উন্নত বিমানে রাডার আর মিসাইল এর মধ্যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ফলে এখনকার আধুনিক যুদ্ধে আধুনিক বিমানে ডগ ফাইটের ধারণা আউটডেটেড হয়ে গিয়েছে। আপনি আর যে ওই যে প্লেনকে চেইস করে তার নিচে নামবেন, উপরে যাবেন, ইয়ে করে, সেগুলো অনেক যে নাটকীয়তা ছিল, সেই নাটকীয়তার যুগ শেষ। কেননা যদি র্যাডার লক ইন করে ঠিক মতো, তাইলে মিসাইলের কার্যকারিতা হলে প্লেন পড়বেই। কাজে এইভাবে একটা ভারতের কয়টা প্লেন ফেলা হলো বা পাকিস্তানের কোন পাইলট কোন প্লেনকে ফেলেছে, এগুলো খুব ইজিলি ডিটেক্ট করা যায় কিছুটা স্টাডিতে। তবে আমি যেটা বলছিলাম যে যেটা সন্ত্রাস বিরোধী কি না কতটুকু হতে পারে, এটা তো অস্বীকার করার উপায় নাই যে পাকিস্তান দীর্ঘ সময়ে নিজেই সন্ত্রাস দ্বারা আক্রান্ত হয়েছে। ভারত যতটুকু সন্ত্রাসে আক্রান্ত, ভারতের সন্ত্রাস নানাবিধ। আমরা শুধু মূলত যদি কাশ্মীরের কথাই বলি, কাশ্মীরের সন্ত্রাস ভারত যেটাকে ডিফাইন করে যে পাকিস্তান থামিয়ে দিলে কাশ্মীরের সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, এটা আমি কেউ বিশ্বাসযোগ্য না পৃথিবীর কাছে। আমার মনে হয় পৃথিবীর সব দেশই এটা স্বীকার করে নিবে যে কাশ্মীরের যেটাকে সন্ত্রাস বলা হয়, এটা একটা ইন্ডিজেনাস স্ট্রাগল, হোম গ্রোন। মানে সেখানকার মানুষ অ্যাবসলিউটলি ভারতীয় শাসনকে মেনে নেয়নি, তারা স্বাধীনতার কথা ভাবছে। কিন্তু এটা শুধু কি কাশ্মীরে রয়েছে? আমরা উত্তর পূর্ব ভারতে দেখলে মিজোরাম, নাগাল্যান্ডে দীর্ঘ সময় বিশাল আকারের সামরিক বাহিনী থাকে উত্তর পূর্ব ভারতে স্থায়ীভাবে, লক্ষ লক্ষ বলা যায়, এবং সেখানে গণতন্ত্র কোনোভাবেই কিন্তু কার্যকরভাবে আজও গড়ে ওঠেনি। সব সময় সামরিক বাহিনীর উত্থান থাকতে পারে। কিন্তু দুই ফ্ল্যাঙ্ককে বাদ দিয়েও যদি আমরা সন্ত্রাসের বাস্তবতা ভারতে দেখি, আমি তাকিয়ে দেখেন মাওয়িস্ট স্ট্রাগল, বিশাল যে এই যে নিম্ন বর্ণের মানুষরা ভারতের স্বাধীনতার পর থেকেই, যারা নিম্ন বর্ণের তারা মনে করে যে ভারতের সংবিধান তাদেরকে অধিকার দেয়নি, তাদেরকে অর্ধ মানবে পরিণত করেছে। আজ পর্যন্ত ভারতে বর্ণ বৈষম্যবাদ থেকে বের হতে পারে নাই। হেন্স আমরা দেখি এই যে একসময় যেটাকে ন্যাশনালাইট মুভমেন্ট বলা হতো পশ্চিমবঙ্গে, সেটাই এখন ওই মাওবাদী সংগ্রামে পরিণত। এই তো এক সপ্তাহ আগেই দেখা গিয়েছে যে মাওবাদীদের হাতে সরকারি পুলিশ বাহিনীর কয়েকজন মৃত্যুবরণের, এই যে বিশাল যে ফরেস্ট একেবারে ঝাড়খণ্ড থেকে নিয়ে নিচে দক্ষিণে অন্ধ্রপ্রদেশের ছত্তিশগড় পর্যন্ত, এখানে মাওবাদীদের যে সন্ত্রাসী বাস্তবতা, যার কারণে মনমোহন সিং বলেছিলেন যে ভারতে এক্সট্রিমিস্ট ইসলাম এত বড় ফ্যাক্টর না,
তার মতে সবচেয়ে বড় সন্ত্রাসী ফ্যাক্টর হচ্ছে এই মাওবাদী, এবং মাওবাদী তত্ত্ব যদি সত্যি হয়ে থাকে সেখানে ভারতকে বেসিক রিফর্মস করতে হবে। ভারতীয় রাষ্ট্র ধারণা আমার মনে হয় না যে এই সন্ত্রাসের বগি তুলে বেশি দিন আর এভাবে চলতে পারে, এবং আমার মনে হয় এই যে যুদ্ধটা বাঁধলো এটাই ইট উইল বি দ্য বিগিনিং অফ দ্য ফল অফ এই মোদির হিন্দুত্ববাদী। আস্তে আস্তে ভারতে ছড়ায় যাবে এটা, যে আসলে অর্থনীতি এবং বেসিক্যালি বৈষম্যবাদ এগুলোকে অ্যাড্রেস না করে ধর্মের হিন্দুত্ববাদীর নামে মোদি যা করছে এবং তার সহযোগী, তার যেমন তার সাকসেসর হিসেবে বলা হয় স্বামী আদিত্যনাথ, এর কথা চিন্তা করলে তো মানে শরীরে কাঁটা দিয়ে ওঠে। উত্তরপ্রদেশের মতো একটা অত্যন্ত ধনী রিচ কালচার, সেখানে হিন্দু মুসলমানের ভিতর যে বৈষম্যের বাস্তবতা সৃষ্টি করেছে। আজকে আপনি দেখেন এমন ঘটনা ঘটে, খোলা জায়গায় নামাজ পড়ছে জুম্মার সময়, সেখানে পুলিশ এসে নামাজরত মুসলমানকে গায়ে পদাঘাত করে। এইসব জিনিস তো কল্পনাই করা যেত না। অতীত ভারতে নেহেরুর সময় আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা জানি, তারা যে কতখানি সহনশীল ছিল, মিউচুয়ালি রেসপেক্টফুল ছিল। আমি বেনারসের কথা চিন্তা করেন, বেনারসে বিসমিল্লাহ খানের সানাই, সেখানে হিন্দু মুসলমান নির্ভেদে ভারতের সঙ্গীত চর্চার প্রচণ্ড পাওয়ারফুল ক্লাসিক শক্তি ছিল এইসব ওস্তাদরা, খানরা। সেইখানে আজকে আমরা দেখি কোথায় নেমে এসছে। আজকে এই মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী, এবং এই বাস্তবতা এটা যেভাবে ভারতে রয়েছে, আমি মনে করি না যে পাকিস্তানে যে সন্ত্রাসবাদ রয়েছে, আমার মনে হয় পাকিস্তানের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, যার কারণে এই যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, সেখানে ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা নির্দ্বিধায় খেলে গিয়েছে। শুধু একমাত্র ভারত পাকিস্তানকে সন্ত্রাসবাদী এভাবে কিন্তু কখনো এর হাত থেকে বের হয়ে আসা সম্ভব হবে না। যেদিন ভারত স্বীকার করবে যে পাকিস্তানকে স্বাভাবিকভাবে সে রাষ্ট্র হিসাবে মেনে নিচ্ছে এবং সন্ত্রাসবাদ যদি থেকে থাকে তাহলে পাকিস্তানের উপর সে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, তখনই। জি স্যার, আমি শাহিদুল হকের কাছে জানতে চাচ্ছি যে আসলে স্যারকে যেটা বলছিলাম যে এটা কি সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের নতুন মাত্রা, নাকি অন্য কোনোভাবে আপনি এটা কি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমি ইনফ্যাক্ট স্যারের পুরো এর সাথে আমি একমত, বাট আমি এই পুলওয়ামার যে ঘটনাটা এটা আমি বলি, এখানে দুটা বা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, মানে ঘটনা যেটা বা হতে যাচ্ছে যেটা, ওটার কথা বলি। বিহারে একটা ইলেকশন হতে যাচ্ছে, অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন। এবং তারপরে আরেকটা হলো ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন। আর মমতা দিদি তো হলো ওনার মানে গলার কাটা আর কি, মোদির গলার কাটা আর কি বলতে পারেন। ওনাদেরকে এখন আপনি কীভাবে, আমি এই ঘটনাটা কাশ্মীরের ঘটনাটা বা বিহারে আপনার ইয়ে করতে যাচ্ছি। বিহারে কিন্তু ঠিক একটা ইয়ে না, ওখানে যারা নাকি আছে বিহারে কিন্তু 20% কিন্তু মুসলিম, অ্যান্ড ওরা কিন্তু আপনি শুনলেও অবাক হবেন, ওখানে যে মুসলিম ইনস্টিটিউশনসগুলি, ওখানে ভারতবর্ষ অনেক বড় বড় মনীষীরা কিন্তু ওখানে পড়ালেখা করেছেন। এবং আপনাকে আমি বলতেও পারি, এই যে সতী প্রথার যে ইয়ে আছে, উনি তো পড়ালেখা করেছেন ওই বিহারেরই এক মাদ্রাসার থেকে। অনেক ফেমাস বাঙালি আছেন, রামমোহন রায়। জি জি, রামমোহন রায় স্যার, থ্যাংক ইউ স্যার। ওখানে ওটার যেটা নাকি হচ্ছে কি, এবং দে আর ইন ডিফিকাল্টি, ওখানে কিন্তু যে ফার রাইটরা কিন্তু ওরকম ইয়ে করতে পারছে না। তো ওখানে কি করছে, ওখানে মানে চাঙ্গা করার জন্য সে, আপনাকে আমি উদাহরণ দিই কীভাবে আসছে। সে যখন নাকি অ্যাটাক হলো কাশ্মীরে, হি ওয়াজ ইন সৌদি আরেবিয়া, মোদি। সে সৌদি আরব থেকে নেমে এসে কিন্তু সে কাশ্মীরে যায়নি, গেছে হলো বিহারে গিয়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছে। মোদি কিন্তু সাধারণত ইংরেজিতে ভাষণ দেয় না। আচ্ছা, তারপরে 2 নম্বর দেখেন, দিস ইজ সাচ এ বিগ, যদি এত বড় ইয়েই হয়, টেরোরিজমই যদি হয়, আপনি জানেন ওখানে হোয়াট হি ডিক্লেয়ার, উইচ ইজ স্যার যে বলতে এতক্ষণ বললেন যেটা, কাস্টিজম ইজ ইন হিন্দু, মানে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট থিং। ওরা কিন্তু সবসময় কিন্তু টেবিলের নিচে এই ইয়েটা লুকায় রাখে। এবং আপনাকে বলি, 5-6 বছর আগে বিহারেই একটা ছোট্ট একটা সেন্সাস করা হয়েছিল। দে ফাউন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ যারা লোয়ার কাস্ট এবং হায়ার কাস্টের, অ্যান্ড ইট ক্রিয়েটেড হিউজ, মানে ওখানে ইন্ডিয়াতে ভারতে একটা ডিবেট হলো।
ওইটাকে করার জন্য মোদি এই কাজটা আনলো এখানে। জাস্ট সে কী করলো, তো এটা যেহেতু করার পরে ওটাকে প্লাস এই কাশ্মীরের ঘটনা করার পরে প্লাস ওয়েস্ট বেঙ্গল এগুলিকে সবগুলি করার পরে নিজের অ্যাডভান্টেজ আনার পরে ওই যে সেম ওল্ড স্টোরি অফ টেরোরিজম, এই যে টেরোরিজম যে খেলা যেটাকে আমি পার্সোনালি বলি, এই খেলা কিন্তু আমরা বাংলাদেশেও কিন্তু উই অলসো সাফার দ্য সেম থিং। এই যে আসার আগে আমি একজন ওই যে রাজীব ভট্টাচার্য বলে একজন আসামের সাংবাদিক, ফেমাস সাংবাদিক, উনি উলফার উপরে লিখেছেন। উনি জাস্ট নিচে নামলাম তখনই পড়লাম, উনি বলছে কি 2005 সালে বলে সে একটা প্লান্টেড, এটা কিন্তু ইন্ডিয়ান সাংবাদিকরা সবাই করে, এই প্লান্টেড স্টোরি করেছিল কে ঢাকাতে বম ব্লাস্ট হয়েছে বলে 2005। তো ওখানে যেদিন পাবলিশ করা হয়েছিল আমাদের বাংলাদেশ থেকে একজন সাংবাদিক ফোন করলে, ভাই তুমি তো এটা বলছো, কোথায় ব্লাস্ট হয়েছে? তখন হি ওয়াজ সেইং দ্যাট, বলকে আমি শিখেছি বাট অনেক দেরিতে এইভাবে শিখেছি যে প্লান্টেড স্টোরি প্লাস এইভাবে যে টেরোরিজম করে যে হাউ থিংস আর প্লেড আউট, এই এটা কিন্তু আমরা উই আর অলসো ভিকটিম। বাট এই কাশ্মীরে যে এখন যে ঘটনাটা, এটা কিন্তু টোটালি কিন্তু হয়েছে কি হলো কি, এই যে দুইটা ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন আসতেছে এটা থেকে মানে ম্যাক্সিমাম ডিভিডেন্ড পাওয়ার জন্য আনফর্চুনেটলি এটা পুরো বুমেরাং হতে যাচ্ছে। স্যারের সাথে আমি একমত কি দিস মাইট বি এ ডাউন ট্রেন্ড অফ হিন্দুত্ব, যে এটা ট্রেন্ড হতে পারে। বাট একটা জিনিস আমি ফাইনালি আপনার একটা প্রশ্ন ছিল, আপনি জাস্ট ধরেন আমরা 3 দেশ তো কমন হিস্ট্রি, কমন কালচার, একসাথেই ছিলাম, মানে সেম থিং। আপনি বলুন তো এই 3 দেশে কোন দেশে ফার রাইট পাওয়ারে আছে? বাংলাদেশে কোনোদিন ছিল? পাকিস্তান কোনোদিন ছিল? ওই পিপিআর বা পিএমএলএ আর আমাদের এগুলো আদার বিএনপি আর আওয়ামী লীগ। বাট হু ইজ ইন পাওয়ার এই সাউথ এশিয়ার? ইট ইজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়া যদিও হাইটে, এভারেস্টের হাইটে এখন পর্যন্ত যায়নি, বাট ইট ইজ কিছু ওই যে এক্সট্রিমিজম কিন্তু আপনি বলে ফার রাইটিজম যেটা, ওটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু হিউজ, অনেক উপরে কিন্তু। আপনি আরও দেখবেন, উই আর অ্যাফ্রেড দ্যাট দেয়ার মাইট বি সাম রাইটস সামওয়্যার ইন ইন্ডিয়া। জি, সেই আশঙ্কাটার সবাই আসলে করছে যে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের উত্থানের আশঙ্কাটা। একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শাহিদুল হক। বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন। এবার আমি একটু যুদ্ধের প্রসঙ্গে আবার আসতে চাই, যে আসলে ভারত পাকিস্তান যুদ্ধটা কতদিন চলতে পারে, এটি সবাই একটু প্রশ্ন, যে কোথায় শেষ হবে, নাকি এখনই এটি থেমে যাবে? দেখেন, এখনো কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। জেনারেল সাহেব যে বললেন, আজকে কিছুক্ষণ আগে জানলাম যে ড্রোন হামলা আবার শুরু করেছে ভারত, এবং পাকিস্তানের এয়ারপোর্টগুলোয় আক্রমণ হচ্ছে। এমনিতেই কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় সিদ্ধান্ত যে সে বিস্তৃতিকরণ রোধ করবে আর এটাকে বাড়াবে না। গত রাতে অনেকেই আমরা ভাবছিলাম আলোচনায় যে এই রাতটাই খুব ক্রিটিক্যাল, যে রাত্রে যদি পাকিস্তান পাল্টা আঘাত করেনি পাকিস্তান। এখন এটাই ধৈর্যের ব্যাপার। কিন্তু আমি দেখেছি কিছু রিটায়ার্ড পাকিস্তানি সামরিক কর্মকর্তারা এরকম মন্তব্য করেছেন যে ইট ইজ কামিং, আসছে, বেশি বিলম্ব নয়, আমরা প্রতিশোধ নিব। এক মহিলা অত্যন্ত মানে নৈতিকতাবাদী, আয়েশা জালাল বোধহয় নাম তার, আয়েশা জালাল না আরেকজন রয়েছে, মীর হামিদের সাথে যে টক শোটা, হ্যাঁ হ্যাঁ, তিনি দাবি করেছেন যে পাকিস্তান এমন প্রতিশোধ নেবে, ফাউন্ডেশনস অফ ইন্ডিয়া উইল বি শেকেন, হিন্দুত্বাবা উইল বি শেকেন। এরকম শুনে মনে হচ্ছিল যেন পাকিস্তান কি সত্যি সত্যি আণবিক বা সীমিত আণবিক যুদ্ধে যাবে। অনেকে বলে যে এটা নাকি কোনো যুদ্ধ না, এটা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের আঘাত। আমার একজন বিশ্ববিদ্যালয়ের কলিগ, ভারতের ব্যাপারে তিনি প্রচণ্ড দুর্বলতা রয়েছে, তিনি এটাকে যুদ্ধ বলছেন না, ভারতের যুদ্ধ। কিন্তু আমি মনে করি আমরা যে ওয়ারফেয়ারের ডেফিনেশন যা জানি, এটা লিমিটেড ওয়ার, অবজেক্টিভস লিমিটেড, যুদ্ধাস্ত্র লিমিটেড, এবং পুরো এরিয়াটাও উত্তরাঞ্চল, উত্তর ভারতের আর পাকিস্তানের অঞ্চলটাই মূলত, আমি এটাকে বলবো লিমিটেড ওয়ার। এখন কেউ যদি বলে যে পাকিস্তান কি আণবিক যুদ্ধের দিকে যাবে, ক্যান দেয়ার বি এ লিমিটেড নিউক্লিয়ার ওয়ার?
এমন কোনো পরিস্থিতি কি ভারত সৃষ্টি করবে যার কারণে পাকিস্তান প্রলুব্ধ হয়ে সীমিত আণবিক আঘাত হানতে পারে? এই সম্ভাবনা খুবই কম, আমি বলবো 0.005%। কিন্তু ওই 0.005%-এর মধ্যেই কিন্তু অনেক সম্ভাব্য বিশ্বব্যাপী একটা বিশাল উৎকণ্ঠা লুকিয়ে আছে। কেননা পৃথিবী এখনো আজ পর্যন্ত লিমিটেড নিউক্লিয়ার ওয়ার দেখেনি। এই যে সীমিত, জাপানের হিরোশিমার পরে এই যে এতগুলো বছর চলে গিয়েছে, সীমিত আণবিক যুদ্ধের ধারণা আমেরিকা গত 70 বছরে প্রমোট করেছে যে সীমিত নিউক্লিয়ার ওয়ার পসিবল, সীমিত নিউক্লিয়ার ওয়ারে বিজয়ী হয়ে আসতে পারে, সীমিত নিউক্লিয়ার ওয়ারের ধারণা ওভারলুক করা যাবে না। এবং আমেরিকান লেখকরা এটাকে বলে আসছে যে নিউক্লিয়ার ওয়ার ডকট্রিনসের ফাইন টিউনিং। হ্যাঁ, কিন্তু সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া একদম টোটালি রিজেক্ট করেছে। তারা বলেছে যে কখনো সীমিত আণবিক যুদ্ধ সীমিত থাকবে না। এবং তুমি কিভাবে শিওর হবে যে লিমিটেড ওয়ার থেকে টোটাল ওয়ারে যাবে না? কোথায় তুমি থ্রেশহোল্ড টানবে? এই কারণে এই ভারত পাকিস্তানকে রাশিয়া, চীন, আমেরিকা তাদের যে সামরবিদদের একটা বিরাট স্পেকুলেশন যে এই অঞ্চলেই যদি কখনো লিমিটেড নিউক্লিয়ার ওয়ার হয়, মিডল ইস্টে তো হবে না, কারণ ইসরায়েলের মনোপলি রয়েছে, এইখানেই হওয়াটাই সবচেয়ে সম্ভব। এবং তারা কিন্তু ভিতরে ভিতরে এটা ভেবেছে যদি এমনটা হয় যে পাকিস্তান এমনভাবে আক্রান্ত হয়, অস্তিত্বজনিত কারণে পাকিস্তান যদি স্বল্পমাত্রার ব্যবহার করে, সেটা পাকিস্তান, আমি মনে করি যে এটা অসম্ভব। কেননা আমার মনে হয় পাকিস্তানের যে ডকট্রিন রাইট অফ ফার্স্ট ইউজ তারা বলে, সেই রাইট অফ ফার্স্ট ইউজে পাকিস্তানকে যদি ফার্স্ট স্ট্রাইকের পর সারভাইভ করতে হয়, যদি সেকেন্ড স্ট্রাইককে অ্যাভয়েড করতে হয়, তাহলে পাকিস্তানকে সর্বাত্মক আণবিক শক্তি নিয়ে আঘাত করতে হবে। এমনই আঘাত যে ভারত আর পাল্টা জবাব দিতে পারবে না। কেননা পাকিস্তান যদি সীমিতভাবে একটা সামান্য স্বল্পমাত্রার আণবিক অস্ত্র দিয়ে আঘাত করে, তখন ভারতের পাল্টা আঘাত পাকিস্তানকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিবে। এই বাস্তবতাগুলো রয়েছে। তবে আমরা আশা করব যে আগামী দিনগুলোয় খুব শিগগিরই, হয়তো আগামী 2-3 দিনের ভিতরে হয়তো ভারত নিজেকে রেস্ট্রেইন করতে পারবে। আর যুদ্ধের মাত্রা, কারণ বিশাল লস হচ্ছে। এটি একটি, স্যার যেটি বলছিলেন, আমরা একটু দেখলাম একটা রিপোর্টে যে পরমাণু অস্ত্র যদি দুই দেশ ব্যবহার করে, সেখানে 1 কোটির উপরে মানুষের মৃত্যুর আশঙ্কার কথা বলা হয়েছে। আমি এই বিষয়টি যা বলতে চাচ্ছি যে আসলে 77 বছর দুইটি দেশের মধ্যে পার হয়ে গেছে জন্মের পর থেকেই, এখনো প্রায় এই সংঘাতগুলি হচ্ছে। এটি আসলে শেষ কি আমরা দেখতে পাবো, নাকি এটি চলমানই থাকবে? এটা সমাধানটা কি আসলে? সমাধান অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে সমাধানটা মানে নিয়ার ফিউচারে দেখছি না। আপনাকে জাস্ট একটা আমি কেন দেখছি না, বিকজ 1947 থেকেই বলবো এগুলি কিন্তু, এই জিনিসটা কিন্তু ভারত এবং বাংলাদেশে কিন্তু আমি দেখি নাই, বা শ্রীলঙ্কাতে, নেপালেও দেখি নাই। বাট ভারত একটা আছে। ভারত দেখবেন সবসময় বলে ভারত ভেঙে ফেলেছে। আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করি কি ভারত কোন ভারত, where is the ভারত, তুমি 1947-এর ভারতের কথা বলছো? দ্যাট ইজ এ ব্রিটিশ কলোনিয়াল ভারত। ইউ নেভার হ্যাড এ কান্ট্রি। আমি তারপর ওদেরকে কারেক্ট করি, ওদেরকে ইন দ্য হিস্ট্রি অফ দিস দেয়ার আর 26 to 32 সিভিলাইজড ন্যাশনালিটিস দেশ ছিল এখানে। দ্য ফার্স্ট টাইম অর্গানাইজ করেছিল অরঙ্গজেব গেভ হিম সাচ এ বিগ কান্ট্রি। তারপরে আসলে দিল ব্রিটিশরা দিল ওদেরকে অন দ্য প্লেটারে। এই যে নর্থ ইস্ট, যে স্যার যে একটু আগে বললেন যে স্বাধীনতা, দে ওয়ার নেভার এভার আন্ডার এনি কলোনি, দে ওয়ার নেভার এভার। এটা তো ওদেরকে জোর করে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটাই অ্যাকসেপ্টেন্স কিন্তু কোনো মানে নেহরু থেকে বলেন বা বল্লভভাই প্যাটেল বলেন, আপনাকে যে আমি একটা এই যদিও এটা একটু হয়ে গেছে, দীর্ঘায়িত হচ্ছে, 1947 একটা ব্রিটিশ পার্লামেন্ট একটা অ্যাক্ট হয়েছিল, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। দে ওয়ার 2 ডোমিনিয়ন, একটা হলো পাকিস্তান আর একটা হলো ভারত। And there were 520 প্রিন্স স্টেট বলে, এবং ওদেরকে অপশন দিয়েছিল যে তোমরা যদি পাকিস্তানের সাথে যেতে চাও যাও, আর যদি ইন্ডিয়ার সাথে যাও। বাট এবং আমাদের তারপরে অনেকে দেওয়া হয়েছিল যে তোমরা ঠিক আছে, তোমাদের গণভোট হোক। আপনার মনে আছে সিলেটে আমরা করেছিলাম গণভোট, এবং ওরা বলেছে পাকিস্তানও কিন্তু একই করেছে গণভোট। দ্য অনলি গণভোট করে নেওয়া হলো ভারত। যেমন কাশ্মীরে হওয়ার কথা ছিল 1948-এ, দেয় নেই।
তারপরে আরেকটা জিনিস আপনাকে বলবো, হোয়াট দে ডিড, এই কথাটা এই জন্য আর বলছি, ইন্ডিয়া সাউথ এশিয়ার প্রথম জেনোসাইড ওয়াজ ক্যারিড আউট ইন হায়দ্রাবাদ। দে খেল্ড, মানে আমি ম্যাসাকার বলবো, মোর দেন 100,000 পিপল। এটা ওদের হোয়াইট পেপারে, এটা ইজ নট মাই স্টোরি, ইন দেয়ার হোয়াইট পেপার উইচ ওয়াজ সাডেনলি লিকড আউট বাই মোস্ট প্রবাবলি ইন্টারনেটের প্রথম দিকে এটা লিক আউট হয়েছে। ওখানে ইন হোয়াট দে ইন্ডিয়া ডিড ইন্ডিয়া তো ওই যে চয়েস তো দেয়নি, দে ক্যারিড আউট অ্যাসাসিনেশনস, মেরে ফেলেছে সাম অফ দ্য কিংস হু হ্যাভ ফ্লেড টু পাকিস্তান, এবং বাংলাদেশেও কিছু আসছিল, আমি নামগুলি বলতে পারছি না। আচ্ছা, তো তারপরে কি হলো, ভারত ইনভেড করলো, হায়দ্রাবাদ ইনভেড করলো, হায়দ্রাবাদকে পড়ে তুলো, গোয়া ইনভেড করলো, এরকম 5। তখন জায়সলমার, এই যে এখন যে আপনার যুদ্ধের ইয়েটা দেখছি, জায়সলমার, জি ওখানে জুনাগড়, ওখানে ইনভেড করলো। দ্যাট মিনস দিস অল যে স্বাধীন দেশগুলিকে ওরা স্বাধীনতা ইয়ে করলো, জোর করে দখল করলো। এই যে ওরা ভাবে কি বাংলাদেশ ইজ অলসো ওয়ান অফ দ্য ওরকম, পাকিস্তান ইজ অলসো, আফগানিস্তানও একই, মানে ওদের কোনো শেষ নাই আর কি ইয়েটা। ওই ইয়েটা যে প্রথম যে ইয়েটা যে অরিজিনাল যে সিন যেটাকে বলে, ওই অ্যাকসেপ্টেন্সই ওদের ইয়ে নাই, ও হয় নাই কি এটা যে আলাদা দেশ, আলাদা ন্যাশনালিটি। ওরা ভাবে, যদি আপনি ওদেরকে ইতিহাস ধরান, ওরা দে উইল একটা ম্যাপ দেখাবে কে অখণ্ড ভারত, তাই বলে কি ওয়ার ইজ দ্যাট অখণ্ড ভারত হ্যাজ কাম ফ্রম, কোন মাইথোলজিতে আছে বা কোন ইতিহাসে দেখাও। আমিও কয়েকজনকে দেখেছি 200 BC থেকে নিয়ে আপ টু 2000 পর্যন্ত ম্যাপ দেখেছে, অনেক বই আছে দেখবেন, ম্যাপ আছে। There was nowhere in Bharat, nowhere in Akhand Bharat, nowhere in India. India name was given by others, Bharat name was given by others. তো হোয়াট ইজ দেয়ার ইয়েতে, তো এখানে যে ওদের যে এটা অ্যাকচুয়ালি অনেকে বলে কি আমাদের বাংলাদেশিদের বলে আইডেন্টিটি ক্রাইসিস। আই উইল সে দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়ানস হু হ্যাভ গট আইডেন্টিটি ক্রাইসিস, দে ডোন্ট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। আপনি ধরেন সাউথে যে পূজা করে, ওয়েস্ট বেঙ্গলে সে পূজা করে না, দুর্গা পূজা কিন্তু সাউথে করে না। তো এখন আপনি বলেন তো ওখানে হোয়াট ইজ দ্য কমনালিটি অফ দিস ওয়ান। তো এখন অনেকে বলে কি 47 হয়েছে মুসলমান হিন্দু মুসলমানের ভাগ, আমি কিন্তু উল্টাটা বলি, ইটস পিওরলি, যদি হয় তাহলে তো আমার বাংলাদেশের ওই অ্যাজ এ বাংলাদেশি আমার 40% ল্যান্ড ইজ অন দ্য আদার সাইড। আপনি দেখেন ওই যে এটা ডেফিনেশন অফ যে 1947 যে আমি ইন্ডিয়া অ্যাক্টের কথা বললাম, ওখানে দেখেন লেখাই আছে উইচ উইল ফর্ম ইস্ট পাকিস্তান, নদিয়া ইজ, আপনি দেখেন নদিয়া ইজ উইথ আস, মানে আরো মুর্শিদাবাদ, তারপর ওই যে করিমগঞ্জ ইজ উইথ আস। তো এগুলি হয় কি এই এটা হলো প্রবলেমটা হলো কি দ্য অ্যাকসেপ্টেন্স অফ ইয়েটা। ওরা ভাবছে কি ওই যে মাইথোলজিক্যাল ব্রিটিশরা চড়িয়ে দিয়েছে কে নো দের ইজ এ দিস আর দ্য ইউ আর দ্য রুলিং ক্লাস অ্যান্ড আদার্স আর অল প্রজাস, ওই ইয়েটাই কিন্তু। এবং আপনি আরও যদিও ইটস প্রলঙ্গিং, আই ডোন্ট নো, বাট তবু আমি একটু লিঙ্ক বলে দিই। কাস্টিজম যেটা হচ্ছে হিন্দু ধর্মে যেটা আসছে, এটা কিন্তু আগে এত ছিল না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ হু হ্যাজ অ্যাকচুয়ালি ফ্লেয়ার্ড ইট টু হ্যাভ এ রুলিং ক্লাস ফ্রম দ্য হায়ার কাস্ট ব্রাহ্মিনস, এটাই কিন্তু করেছে ওরা। এবং যেমন বেঙ্গলে এখন মানে দেওয়াজ এ বুক আপনি দেখবেন 80টা কাস্ট আছে, দেওয়াজ অ্যাকচুয়ালি হিন্দুতে মাত্র 4টা কাস্ট ছিল। তো এই these were all colonial power they have done, বিভাজনগুলো অনেক বেশি হয়ে গেছে। they haven't accepted, India hasn't accepted this same fact that you are different, I am different, others are different. যেমন এখন যেটা নাকি ভারত হচ্ছে কে মানে এটাকে বলে আপনি মানে ওই যে যেরকম ইয়ে বলেন আমরা, এটা হলো একটা রিজনের কালচার, ল্যাঙ্গুয়েজ এবং ভাষা পুরো ভারতে ইয়ে ইম্পোজ করা হচ্ছে। যেমন গুজরাটে যেমন নবরাত্রি বা আমরা বাঙালি কোনোদিন নবরাত্রি করি না, মানে আমাদের বাঙালি হিন্দু ভাই বোনরা কোনোদিন করে না নবরাত্রি, বাট ওখানে আপনি দেখেন এখন অল ইন্ডিয়াতে, তারপরে আবার দেখবেন ওখানে সেই দিন আবার গোছ মাংস, বাঙালি তো মাছে ভাতে বাঙালি। ও এখন ওয়েস্ট বেঙ্গলে দেখবেন ওই যে যেদিন ইয়ে হয় ওই ফেস্টিভ্যাল গুজরাটে হচ্ছে, এখন ওখানে ওই যে জোর করে মাংসের দোকান বন্ধ, এই বন্ধ, মাছ খেতে পারবো না, এই খেতে পারবো না। সো ওই যে অ্যাকসেপ্টেন্স ইজ নট দেয়ার টিল টুডে। তো আমি এখন মোদির মতো মানে ফার রাইটিজম এত বেশি হয়ে গেছে, ডিভিশনটা আগে, এবং এটা আমি স্যারের সাথে 100% একমত। ইট ইজ নট গুড ফর
not only for India but for South Asia. সাউথ এশিয়া। স্যার, যুক্তরাষ্ট্র এবং চীন আসলে কোন দিকে যাবে, ভারতের দিকে না পাকিস্তানের দিকে, তারা কোন দিকে আমার আছে? মনে হয় যুক্তরাষ্ট্র আর চীন কোনোভাবেই এই ভারতের এই উচ্চাভিলাষ আমার মনে হয় না যে ভালো চোখে দেখবে। যুক্তরাষ্ট্রে কিন্তু সুস্পষ্ট অবস্থান। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যতই পাগল হোক না কেন, সে কিন্তু ঠিকই তার শব্দচায়নে বলেই ফেলেছে যে কতখানি নির্বোধের মতো কাজ হয়েছে এইভাবে এই যুদ্ধে জড়ানো। ভারতের ব্যাপারে আমেরিকার যে খুব বেশি আস্থা রয়েছে তাও না। আমি এটা ঠিক বলা ঠিক হয় না, প্লেন ভর্তি ভর্তি ভারতীয়দেরকে একদম চেইন লাগায় এখানে ভারতে ফেরত পাঠায় সিম্বলিক্যালি প্রমাণ করেছে যে ভারতের সাথে আমেরিকার এখনো বিশাল দূরত্ব রয়েছে। ভারতীয়রা এই যে এই যুদ্ধের পরিণতিতে তারা বাংলাদেশের সাথে কি শুরু করেছে, আপনি গুজরাটে ওই বাংলাভাষীদেরকে প্লেনে তুলে নিয়ে হাত পা বেঁধে এই মেঘালয় বর্ডারে এনে খাগড়াছড়ি দিয়ে নাকি ভিতরে ঢুকানো হয়েছে। 115 জনের হিসাব আমরা এই পর্যন্ত জানি। এই ধরনের আচরণ এটা অত্যন্ত ডেঞ্জারাস এবং আমরা যে কিভাবে ভারতের সাথে এইসব বিষয়ে মোকাবেলা করব, ভারত আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে। এবং আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের যদি স্ট্রেংথ না থাকে তাহলে আমরা ভারতের যে মিথ্যাচারের সংস্কৃতি এবং সবচেয়ে বড় হচ্ছে যে দেখেন মুসলমানদের অবস্থানকে এরা এই অমিত শাহ আর এদের যে অজিত দোভাল, এই দুই ব্যক্তিকে তো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রেও এরা সন্ত্রাসী হিসাবে গণ্য করে। অজিত দোভাল এবং আরএসএসকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা করার ধারণা কিন্তু আমেরিকান কংগ্রেসে আসছিল এবার, এবং এটা এগুতে পারে নাই কারণ ভারতীয় বংশোদ্ভূত দুইজন খুব পাওয়ারফুল পজিশনে বসে রয়েছে, এই যে যারা FBI চিফ আর ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি তুলসী গ্যাবার্ড। এদের কারণে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, জুডিশিয়ারি ডিপার্টমেন্ট এগুতে পারে নাই। আমরা যদি ভেবে থাকি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতি খুব মানে একেবারে খুবই ক্লোজ, মোটেও না। সিকিউরিটি ওই যে কোয়াডে থাকলেও ভারত তো আমেরিকা নিজেই বলে যে আমরা সিকিউরিটি অ্যাসপেক্টে আমেরিকার সাথে থাকছি না। ভারতের সাথে আমেরিকার প্রচুর দূরত্ব রয়েছে এই বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে। আমেরিকার পদচারণা কতটুকু হবে না হবে সেখানে ভারত কিন্তু নিজস্ব স্বার্থে ডিসক্রিমিনেট করে। অপরদিকে আপনি চীনের কথা যদি দেখেন, চায়না কিন্তু ক্লিয়ারলি সে উত্তর হিমালয়ের অংশগুলো, ওই যে টেরিটোরিয়াল ক্লেইমস, এগুলো কিন্তু সে ছাড়বে না এবং যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। আজকে আমাদের ইউনূস সাহেব যে ধারণা দিয়ে আসছে চায়নাতে, যে ওই যে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ভারত যে কতখানি মানে পীড়ায় ভুগছে এতে। তবে আমার কেন জানি মনে হয় যে জিওপলিটিক্যাল ট্রেন্ডস, ভূরাজনৈতিক বাস্তবতাগুলা কিন্তু ওই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যদি উত্তর পূর্ব ভারতে প্রচণ্ডভাবে একটা সচেতনতা সৃষ্টি হয় যে নতুন টেকটনিক শিফটের সম্ভাবনা রয়েছে ভূরাজনৈতিক, যে চায়না আবার উত্তর পূর্ব ভারতকে একটা অন্য দৃষ্টিতে দেখতে চায়, আর ভারতীয় ব্যবস্থা যে এত ডিফেন্সিভ, বাংলাদেশের প্রতি সন্দেহ, চীনের প্রতি সন্দেহ। চীন আমার মনে হয় না যে এই যে বর্তমানে টেরিটোরিয়াল স্ট্যাটাস কিউ এটা মেনে নিবে। একটা কথা অ্যাড করছে জেনারেল সাহেবের এই ইতিহাসের প্রসঙ্গে, যে আপনি দেখেন এই যে ভারতীয় হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, যেটা উত্তর ভারতেই সবচেয়ে প্রকট এবং যা কিনা পুরো ভারতেই নিয়ন্ত্রণ করে, এই যে বিশালত্বের ভারতের রিটার্ন, এই ব্রাহ্মণ্যবাদ কে তার জন্মদাতা? গান্ধী কি তার পিতা? মোটেও না। আপনি ইতিহাস ঘাটলে সত্যি যদি খুঁজে রাখেন, ব্রাহ্মণ্যবাদকে জন্ম দিয়েছে, টিকিয়ে রেখেছে আলাউদ্দিন খিলজি, সুলতান আলাউদ্দিন খিলজি। মঙ্গলরা 4 বার ভারত আক্রমণ করেছিল এমন একটা সময়ে যখন তারা বেইজিংয়ে ধ্বংস করে দিয়েছে, আব্বাসাইড ডাইনেস্টি ধ্বংস করে দিয়েছে। সেই সময়টায় মঙ্গলরা 4 বার কিন্তু কে ঠেকায় রাখছে? এই সুলতান আলাউদ্দিন খিলজি। ভারতীয় হিন্দুত্ববাদী রাজাদেরকে বলেছে, তোমরা তোমাদের ধর্ম আর শাসনকে বাঁচাতে চাইলে আমার সাথে যুদ্ধ করো। আলাউদ্দিন খিলজি নিজের জ্যেষ্ঠ পুত্রকে পর্যন্ত
এই মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে পাঠাইছে, একবার নয় 5 বার। এবং এই যদি আলাউদ্দিন খিলজি মঙ্গলদের আশ্রয় দিত, যদি সে চুক্তি করত, তাহলে ভারতে, উত্তর ভারতে ব্রাহ্মণ্যবাদ বলতে কোনো কিছুই থাকতো না, কচুকাটা করে ফেলতো। কিন্তু আলাউদ্দিন খিলজি হি সেভড ব্রাহ্মিনিজম। কিন্তু আজকে আলাউদ্দিন খিলজিকে তারা ডেমোনাইজ করে, তারা পদ্মিনী মিথিক্যাল ক্যারেক্টার বের করে আলাউদ্দিন খিলজিকে দেখায় একটা বিভৎস দানব, অথচ হি ওয়াজ এ ভেরি সিম্পল। তার সময়ে ভারত সবচেয়ে বিশালত্ব অর্জন করেছিল, এবং তার যে অবদান, ভারতীয়রা কোনোদিন তাদের ভিতর সততা থাকবে না। আজকে আমরা এই যে আলাদা মুসলিম জাতিসত্তা গড়তে চাই, কেননা আমাদের মুসলমানদের অবদানকে পশ্চিমবাংলায়, কলকাতায় কোনো স্বীকৃতি দেয় না। আপনি কলকাতা দূরদর্শন খুললে দেখবেন তাদের হিরোজরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, স্বাধীনতা সংগ্রাম, প্রত্যেকটা লোকই কিন্তু হিন্দু। এমনকি হাজী মোহাম্মদ মহসিন বা হাজী শরীয়তুল্লাহ, এদের নাম ঘুণাক্ষরে অক্ষর মেনশন করে না। আমি কমিউনাল হতে চাই না, কিন্তু আমার এটা মনে হয় যে আমাদের যদি ইতিহাসকে রক্ষা করতে হয়, আমাদের যদি মুসলিম সভ্যতা, সুলতানেট অফ বেঙ্গল 13th সেঞ্চুরিতে এই বাংলার সুলতানরা কতখানি করেছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলা ভাষাকে ডেভেলপ করেছে, হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেশন। এই কথাগুলো কি কোনোদিন আপনি পাবেন কলকাতার হিন্দুদের মুখে? এইসব কথাগুলো কিন্তু আসে। এই যুদ্ধটা যে হচ্ছে না, এখানে কিন্তু আমাদেরকে আবার নতুন করে অনেক কিছু নতুন করে আমাদের ভাবনা চিন্তা জায়গাটা খুলে দিয়েছে। নতুন করে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, আসলে বাংলাদেশের জন্য কি কোনো ঝুঁকি দেখছেন কি? আসলে ভারত পাকিস্তানের মধ্যে যে বর্তমানে যে উত্তেজনা চলছে, সেখানে কি আমাদের কোনো ঝুঁকি আছে কি? বাংলাদেশে এখন এই মুহূর্তে যদি কাইনেটিক যে মিসাইল বা যে এয়ার ইয়েটা যেহেতু যুদ্ধ এরকম এখানে যদি লিমিটেড থাকে, তাইলে ওকে একটা শুধু ঝুঁকি আছে, হলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম যারা ডায়াসপোরা, ওরা কিন্তু ওয়েস্ট বাউন্ড, মানে আমাদের পশ্চিম দিক দিয়ে আমাদেরকে যেতে হয়, এবং পশ্চিম দিকে মানে ভারতের উপর দিয়ে যেতে হবে, পাকিস্তানের উপর দিয়ে যেতে হবে। কিন্তু আমাদের মিডল ইস্টে, আমেরিকা, ইউকে, ওখানে আমাদের হাজার হাজার আমাদের শ্রমিক আছেন, ডায়াসপোরা আছেন। তো ওদেরকে ট্রাভেল করতে হয় এটার উপর দিয়ে। এখন একটাই শুধু আমি ভয় দেখছি কি, এটা যদি এখন অলরেডি আপনি দেখেছেন, অলরেডি কিন্তু পাকিস্তান অ্যাভয়েড করছে সবাই, এবং গুজরাতের নিচে দিয়ে যাচ্ছে সবাই। এখন আমি দেখছি এখানে ভয় হচ্ছে কি টিকিটের দাম বেড়ে যাবে, এটা একটা। তারপর কিছু কিছু কস্ট বেড়ে যাবে জিনিসপত্র, যেটা নাকি আমাদের যারা ডায়াসপোরা এবং ন্যাচারালি আমাদের উপরেও একটা ইফেক্ট হবে। এখন আমার এটা হলো একটা সবচেয়ে বড় আমি ভয় পাচ্ছি। সীমান্ত দিয়ে কোনো আশঙ্কা আমাদের সীমান্ত শুধু এই যে এটা, বিকজ যেহেতু ওদিকে অ্যাটেনশন ড্র করার জন্য হঠাৎ সে গুজরাট থেকে নিয়ে এসে আগরতলা দিয়ে পুশ করছে, এটা আমাদের বিজেপি অ্যালার্ট থাকলেই যথেষ্ট। ওখানে আমি ওই দিকে আসতে পারছি না। বাট হ্যাঁ, যেটা আগে স্যার বলছিলেন কি নিউক্লিয়ার থ্রেশহোল্ড হলে এস ভেরি ডেঞ্জারাস। ওটা আমার মনে হয় না, বিকজ মোবিলাইজেশন অফ ট্রুপস যেটা বোধ দেশে কিন্তু হয়নি, মানে মাঠের মধ্যে যে যুদ্ধ, ওটার কিন্তু ওরকম ফুল মোবিলাইজেশন কিন্তু এখনো হয়নি। স্থলে কি বা কোনো ড্রোন কার্যকর, ওরা আমরা জানি যে সীমান্তে ওরা বেশ কয়েকবার ড্রোন উড়িয়েছে আমাদের সীমান্তে, সেই ধরনের কোনো পদক্ষেপ কি তারা নিতে পারে কি? করতে পারে। আমরাও তো আমাদের টেরিটরির ভিতর থেকে আমরাও ড্রোন ওদের ইয়ে করি। এই যে রাখাইনে আমাদের পুরো অ্যাক্টিভ আছে আমাদের ড্রোনসগুলি, ইয়েরা আমরা উই অলসো ডু ইট। আমরাও আমাদের মেকানিজম আছে, বিভিন্ন মেকানিজমে, যেটা নাকি আমরা ওই পারের মনিটর করি কি হচ্ছে না হচ্ছে। এটা মানে আমি অ্যালার্মিস্ট হতে চাচ্ছি না এই জায়গায়, কি আমাদের ওই জায়গাটা, হ্যাঁ, যদি গ্রাউন্ড ইনভেশনের দিকে যায়, দ্যাট মিনস ওই যে এখন ওরা ডিপেন্ড করে, বিকজ এটা তো ভেরি লিমিটেড অবজেক্টিভ, এবং লিমিটেড অবজেক্টিভ বলে এত লিমিটেড অবজেক্টিভ আপনি শুনলেও অবাক হবেন। এই পর্যন্ত পাকিস্তান কিন্তু ভারতের কোনো ইয়েতে কিন্তু কোনো বম ফেলে নাই, বাট যদিও ইন্ডিয়া ফেলেছে ওই যে প্রথম দিন 5টা, এবং ভাওয়ালপুরে ফেলেছে, এবং আরেকটা ওই যে আর আজকে তো ওরা আজকে ওই যে আসার আগে দেখলাম ইসলামাবাদে সাইরেন বাজছে। ভারত এটাকে পুশ করছে, এটা একটু ভেরি অ্যালার্মিং। বাট আমার মনে হয় না গ্রাউন্ড ইনভেশনের দিকে যাবে বা নিউক্লিয়ার থ্রেশহোল্ডে যাবে। এটা সেটি সবার জন্যই আসলে উদ্বেগজনক, নিউক্লিয়ার যদি ব্যবহার করে দিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।